নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে যাচ্ছি মাকসুম আলম খানের কাছে। মাকসুম, আপনাকে স্বাগত। মাকসুম, আমরা যেমনটি জানি তারেক রহমানের সহযাত্রী হয়েছেন ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। তাদের সম্পর্কে আপনার কাছে কি বিস্তারিত তথ্য আছে? তারা কে কোন মন্ত্রণালয়ে যুক্ত হলেন আমাদেরকে জানাবেন। আলিশা, আপনাকে ধন্যবাদ। যেমনটা আপনি কিছুক্ষণ আগেই দর্শকদের জানাচ্ছিলেন, আর কিছুক্ষণ পরে অর্থাৎ আধা ঘন্টার কিছু বেশি সময় পরে অর্থাৎ রাত ৯:৪৫-এর দিকে জাতির উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এই ভাষণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আসলে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন, এবং এই ভাষণে যেই বিষয়টি থাকবে সেটি হচ্ছে জনগণের যেমন একটা আশা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর কাছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার ভাষণে বক্তব্যে থাকে কিনা সেটি যেমন তাদের খেয়াল থাকবে, একইভাবে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারাও কিন্তু নজর রাখবেন যে নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী হওয়ার পর তার ভাষণে কি সামঞ্জস্য থাকলো, কি অমিল থাকলো, কেমন হলো, সেই বিশ্লেষণগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও করতে চাইবেন। আজ সারাদিন নতুন প্রধানমন্ত্রী কি করলেন বা মন্ত্রিসভার অন্য সদস্যরা কি করলেন, দায়িত্ব নিয়ে কেমন গেল তাদের প্রথম দিন, আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেগুলো আপনাদের একটু দেখাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রথমেই জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই তাদের কার্যক্রম শুরু করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান। সেখানে এই মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন বা যারা মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদের কিন্তু সবারই একটি ভাষ্য ছিল, সেটি হচ্ছে যারা এই দেশের বীর বা জাতির জন্য মানে সর্বোচ্চ বীর যারা, তাদেরকে শ্রদ্ধা না জানিয়ে আসলে কার্যক্রম বা তাদের টেনিউরটা তারা শুরু করতে চান না, সেটা হবে, সেটা এক ধরনের অন্যায় মনে করছেন তারা। সেই জন্য তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আজকের কর্মসূচি শুরু করেন। এরপরে তারা কিন্তু সেই জাতীয় স্মৃতিসৌধ থেকে শেরেবাংলা নগরে, যেখানে তারেক রহমানের মা এবং বাবা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, এবং তাদের কবর জিয়ারতের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি জিয়ারত করেন। এরপরে সেখানে তারা যেই ব্রিফিং করেছেন বা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, সেইখানে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট ছিল, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা কিন্তু, এবং এটাই কিন্তু জন আকাঙ্ক্ষা আসলে, যে দুর্নীতিমুক্ত একটা সমাজ তারা দেখতে চান, সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা দেশ তারা দেখতে চান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। এরপর মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। আমরা দেখেছি যে মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন তারা কিন্তু বৈঠক করেছেন, একে একে ধীরে ধীরে তার কাজ বুঝে নিচ্ছেন এবং তাদের মন্ত্রণালয়ের যে দায়িত্বগুলো সেগুলো বুঝে নিচ্ছেন। আমরা একটু দেখতে চাই মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন, একজন একেবারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, এবং প্রথম কর্মদিবস শুরু করলেন নতুন মন্ত্রী। তিনি যেটি বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। 2024 গণঅভ্যুত্থানের পর এই যে 1.5 বছরের এই সময়টা, এটি কিন্তু খুব বহুল আলোচিত একটি টার্ম, মব জাস্টিস। এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা, বিতর্ক এগুলো ছিল, সেটি কিন্তু তিনি উল্লেখ করেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন উন্নত হয়েছে, তবে মব জাস্টিসকে নিয়ন্ত্রণ করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। পরিস্থিতি যতটুকু খারাপ ছিল ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, এবং তিনি আরও একটি কথা বলেছেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি এবং চ্যালেঞ্জটা হচ্ছে দেশকে গড়ে তোলা। একজন সিনিয়র নেতা হিসেবে তিনি বেশ বড় পরিসরে কথা বলেছেন। এরপরে আরও অন্য মন্ত্রী বা সিনিয়র নেতারা মন্ত্রিসভায় গিয়ে যে কথাগুলো বলেছেন, আমরা একটু আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলেছেন একটু দেখে নিতে চাই। প্রথম কর্মদিবসে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা এবং দক্ষতা আনতে হবে, এটা তিনি বলেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী, এবং ঋণ মাথায় নিয়েই আসলে যাত্রা শুরু হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তিনি একটু উদ্বেগ প্রকাশ করেন এবং বলেছেন যে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা ভালো না, তিনি এটা উল্লেখ করেছেন, এবং এগুলোর মধ্যে স্বচ্ছতা, দক্ষতা, পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে, অর্থাৎ কোনো শ্রেণী পেশার মানুষ বা এক শ্রেণী পেশার মানুষ সুবিধা পাবেন, অন্যরা সেইখানে বৈষম্যের শিকার হবে, সেটি যাতে না হয়, সবার জন্য খেয়াল রাখতে হবে, সেটা সবার জন্য সমান সুযোগ থাকতে হবে, সেটা তিনি উল্লেখ করেছেন। অর্থনীতির সুফল বাংলাদেশের সবার কাছে যেতে হবে, এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন। আমরা যেতে চাই এরপরে আর কে কি বলেছেন আমরা একটু দেখে নিতে চাই। সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিনি
যেটি বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বন্টন নিয়ে কাজ শুরুর বিষয়ে কথা বলেছেন। আমরা জানি যে বিএনপি নেতারা বা যারা ভোটের আগে কথা বলেছেন তাদের ইশতেহার কিংবা প্রতিশ্রুতি যেখানেই গিয়েছেন, গণসংযোগ করেছেন নির্বাচনের আগে, তারা কিন্তু এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এই দুটি বিষয়ে খুব বেশি বলেছেন তাদের এই প্রতিশ্রুতিতে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড বন্টন নিয়ে কাজ শুরুর বিষয়ে কথা বলেছেন। কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনা জরুরি। আমরা কিন্তু অনেক এর আগে বিভিন্ন সময় কথা বলেছি যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছেন সেই কৃষকরা কিন্তু তাদের ন্যায্য দাম বা মূল্যটা পান না। তাদের সেই ন্যায্য, তাদের যে ন্যায্য সেইটা নিশ্চিত করার বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়েছেন তারা। সময় মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে, কৃষকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবেন, যেটা বলছিলাম সেটা কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা মোটামুটি দেখলাম সুলতান সালাউদ্দিন টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এর আগে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা তারেক রহমান আজকে সারাদিনের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো নিয়ে এবং তারা কে কী কথা বলেছেন গণমাধ্যমে সেই বিষয়ে আমার কাছে আপাতত এই ছিল। সবশেষ আলিশা আপনার কাছে ফিরছি। মাকসুম, আপনার কাছ থেকে জেনে নিলাম যে আজ সারাদিন মন্ত্রী প্রতিমন্ত্রীরা কে কী করলেন, কে কী বললেন। আজ যেহেতু তার প্রথম কার্যদিবস ছিল এবং আমরা আশা করি যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রী, সরকার, বিরোধী দল একসঙ্গে দেশ গড়ার জন্য কাজ করবেন। ধন্যবাদ মাকসুম আপনাকে।